প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে আমাদের কলেজের এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে সবাই আশা করি অবগত হয়েছ। আল্লাহর অশেষ রহমতে এবার আমাদের কলেজ খুবই ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে। তোমরা আমাদের কলেজের রেজাল্ট নিয়ে গর্ব করতে পারবে। আমাদের গর্ব করার মতো রেজাল্ট এবার আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এই দুর্যোগের সময় আমরা যার যার অবস্থানে অবস্থান করে সবাই চেষ্টা করব নিরাপদ থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তার মাঝেও আমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এর উপর প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক আলোচনায়। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আমাদের আজকে যে সকল বিষয় আলোচনায় থাকবে তার ভিতর প্রথমেই আসবে শিল্প বলতে কী বোঝায়, শিল্পের বৈশিষ্ট্য, বাংলাদেশের শিল্প কাঠামো এবং বাংলাদেশের শিল্প কাঠামোর শ্রেণীবিন্যাস। আলোচনা শুরুতেই আমরা দেখে নেই শিল্প বলতে কী বোঝায়। কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলি। তোমরা একাদশ শ্রেণীতে থাকা অবস্থাতে ফার্ম এবং শিল্প এর পার্থক্য পড়ার সময় শিল্প কি সংজ্ঞাটি সবাই মুখস্থ করে এসেছ। এখানে সেই সংজ্ঞাটি আমরা আবার তোমাদের সামনে তুলে ধরেছি। শিল্পের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই। শিল্পের বৈশিষ্ট্য: ১. কোনো নির্দিষ্ট শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক। শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্যদ্রব্যের দাম নির্ধারণে বড় ভূমিকা পালন করে। ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে এরূপ পার্থক্য নেই। শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তো বৈশিষ্ট্যসমূহ যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা একটু ডিটেলসে আলোচনা করতে চাই, তাহলে একটি শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা অধিক থাকবে। আমরা যদি আমাদের গার্মেন্টস শিল্পের কথা বলি, তো গার্মেন্টস শিল্পে শুধু একটা নির্দিষ্ট কোনো গার্মেন্টস নিয়ে পরিচালিত নয়, সকল গার্মেন্টসের সমষ্টি এখানে আমাদের শিল্প বা গার্মেন্টস শিল্প হিসেবে পরিচিতি পাচ্ছে। এবং আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকটি গার্মেন্টস কোম্পানি আলাদা আলাদাভাবে বা আলাদা আলাদা ব্যবস্থাপনায়, মালিকানায় পরিচালিত হচ্ছে। এবং আমাদের এই গার্মেন্টস শিল্পের পরিধি কিন্তু ব্যাপক, এবং তারা পণ্যের দাম নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে থাকে। পক্ষান্তরে কোনো একটি ক্ষুদ্র ফার্মের তুলনায় তাদের যোগান তুলনামূলকভাবে বেশি থাকবে, এটা আমরা সহজেই অনুমান করে নিতে পারছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে যে পার্থক্য বিদ্যমান এবং একচেটিয়া বাজারে পার্থক্য নেই, এই বিষয়টিও আমরা একাদশ শ্রেণীতে চিত্র সহকারে বুঝে এসেছি, পড়ে এসেছি। তারপরেও তোমাদের সুবিধার্থে একটু রিমাইন্ড করে দিচ্ছি। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ, ফার্মের বা দাম নির্ধারণের কোনো সুযোগ থাকে না, যেহেতু কোনো একটা ফার্ম সকল অংশগ্রহণকারী বা শিল্পের একটা ক্ষুদ্রতম অংশ, তাই তারা এখানে দাম নির্ধারণে কোনো ভূমিকা পালন করতে পারে না। বিধায় ফার্ম এবং শিল্পের পার্থক্য আমরা লক্ষ্য করি। পক্ষান্তরে একচেটিয়া বাজারে দেখা যাচ্ছে শিল্প এবং ফার্ম দুটি একই বা একটি প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। বাংলাদেশের শিল্প কাঠামো নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের শিল্প কাঠামো নিয়ে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমে যে কথাটি বলতে হয়, বাংলাদেশের বা আমাদের দেশের শিল্প কাঠামো অত্যন্ত দুর্বল
এবং অনুন্নত। ব্রিটিশ সরকার প্রায় ১৯০ বছর এবং পাকিস্তান সরকার প্রায় ২৪ বছর বাংলাদেশকে শাসন ও শোষণ করে গেছে। ওই সময়ের মধ্যে এদেশে কোনো বৃহৎ প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এমনকি তারা আমাদের যে কুটির শিল্প ছিল সেই শিল্পকেও সমূলে ধ্বংস করে দিয়ে গেছে। এই শূন্যতা পূরণের লক্ষ্যে ১৯৭২ সালে সরকার এদেশে বৃহদায়তন শিল্পসমূহকে জাতীয়করণ করে নেয়। ১৯৮৬ সাল নাগাদ এই জাতীয়করণকৃত শিল্পসমূহ প্রচুর পরিমাণে লোকসানের সম্মুখীন হওয়ায় শিল্পনীতি ১৯৮৬ ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে শুরু করে। আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, এখানে দেখো বাংলাদেশের শিল্প কাঠামো, একে আমরা 4টি উপখাতে বিভক্ত করেছি। প্রথমে আসতেছে ম্যানুফ্যাকচারিং, এর অন্তর্ভুক্ত হচ্ছে বৃহৎ এবং মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। খনিজ ও খনন শিল্প, এর অন্তর্ভুক্ত প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, অন্যান্য খনিজ সম্পদ ও খনন। গ নম্বরে আসতেছে বিদ্যুৎ, গ্যাস ও পানি, এবং ঘ নির্মাণ। বাংলাদেশের শিল্প কাঠামোকে আমরা যদি সংক্ষেপে উপস্থাপন করতে চাই, তবে স্ক্রিনে উল্লেখিত এই অপশন বা পয়েন্টসগুলোর ভিত্তিতে আমরা উপস্থাপন করতে পারি। প্রথমে আসবে শিল্পের উপখাত। বাংলাদেশের শিল্প খাত বলতে প্রধানত ম্যানুফ্যাকচারিং খাতকে বোঝায়। পূর্বে এই ম্যানুফ্যাকচারিং খাতকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, যথা বৃহদায়তন শিল্প এবং ক্ষুদ্রায়তন শিল্প। বর্তমানে মাঝারি শিল্প এই খাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্পনীতি ২০১০ অনুযায়ী যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ৩০ কোটি টাকার অধিক এবং সেবা ক্ষেত্রে ১৫ কোটি টাকার অধিক, তাকে আমরা বৃহৎ শিল্প বলি। মাঝারি শিল্প একই হিসেবে বিনিয়োজিত মূলধন ১০ থেকে ৩০ কোটি টাকা এবং সেবা খাতের ক্ষেত্রে তা ১ থেকে ১৫ কোটি টাকা, এবং ক্ষুদ্রায়তন শিল্পে এই হিসাবে বিনিয়োজিত মূলধন ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা এবং সেবা খাতে ৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। ২. ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধানের এবং একটি উল্লেখযোগ্য খাত হিসেবে আমরা বিবেচনা করে থাকি। ৩. পণ্য উৎপাদন। আমরা যদি বাংলাদেশের শিল্প কারখানার গুলোর দিকে একটু লক্ষ্য করে দেখি, আমাদের শিল্প কারখানাগুলোতে অধিক পরিমাণে আমরা ভোগ্য পণ্য উৎপাদন করি, পক্ষান্তরে আমাদের মূলধনী পণ্য উৎপাদনের পরিমাণ খুবই সীমিত। মাধ্যমিক পণ্য এছাড়াও কিছু শিল্প কারখানায় মাধ্যমিক পণ্য উৎপাদিত হচ্ছে, যেমন তুলা, ধান, পাট ইত্যাদি প্রাথমিক পণ্য। সুতা, আটা, ময়দা মাধ্যমিক পণ্য এবং কাপড়, তৈরি পোশাক, ব্রেড, বিস্কুট, চামড়া এগুলোকে আমরা ভোগ্য পণ্য হিসেবে চিহ্নিত করতে পারি। অন্যদিকে মূলধনী পণ্য বলতে ফার্নিচার তৈরির যন্ত্রপাতি, গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ, পানির পাম্প ইত্যাদি। মালিকানার ধরন। স্বাধীনতার পর এদেশের সকল বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান সমাজতান্ত্রিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে সরকার রাষ্ট্রীয়করণ করে নেয়। ১৯৭৫ সালের পরবর্তী সময়ে এদেশে শিল্পাঙ্গনে বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু হয়। ১৯৯১ সালের শিল্পনীতিতে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কয়েকটি শিল্প ছাড়া অন্য সকল শিল্প বেসরকারি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বলতে আমরা সরকারি বিভিন্ন আমাদের যে সামরিক বাহিনীগুলো রয়েছে বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য রয়েছে, সেই সকল পণ্যদ্রব্যগুলোকে এখানে বোঝানো হচ্ছে। ২০১০ সালের শিল্পনীতিতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতের গুরুত্বকেও স্বীকার করে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এক নতুন শিল্পনীতি ঘোষণা করা হয়। 4 নম্বর পয়েন্টস, কর্মসংস্থান। মোট শিল্প উৎপাদনের 2/3 বৃহদায়তন শিল্পে উৎপাদিত হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব কম নয়। আমরা যদি একটি স্ট্যাটিস্টিক্স দেখি, সামগ্রিকভাবে কৃষি অপেক্ষা শিল্পক্ষেত্রে নিয়োগের হার বৃদ্ধি পাচ্ছে। 1995-96 সালে মোট শ্রমশক্তি কৃষিতে 63.2%, শিল্পে 7.7% নিয়োজিত, যা 2016 সালে কৃষিতে 40.6% এবং অকৃষি শিল্প বা সেবা খাতে 59.4% এ উপনীত হয়েছে। 6. পরিবেশ বান্ধব শিল্পায়ন উন্নয়নশীল দেশে দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি অর্জনের একটি অপরিহার্য পূর্বশর্ত। এজন্য সরকার শিল্পায়নকে অধিক গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে এবং উপযোগী সব ধরনের শিল্পের পরিবেশ বান্ধব বিকাশ ও উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে সচেষ্ট আছে। নারীদের প্রবেশাধিকার। শিল্পনীতি 2010 এ নারীদের শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা নারী উদ্যোক্তার উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তার উন্নয়নে জমি ও অর্থায়ন এবং ব্যবসার সহায়তামূলক সেবা লাভের ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্ব অনুযায়ী বিভাজন। বস্ত্র ও পোশাক, তৈরি পোশাক ও হুঁশিয়ারি শিল্প, চামড়া, পাট, চা বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্প। এছাড়া বাঁশ, বেত শিল্প, মৃৎশিল্প, কাঠ শিল্প প্রভৃতি গুরুত্বপূর্ণ কুটির শিল্প গ্রামগঞ্জে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করছে। উৎপাদন কৌশল। বৃহদায়তন শিল্পে নিয়োজিত মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক বস্ত্রশিল্পে নিয়োজিত। এখানে শ্রমনিবিড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া বৃহদায়তন শিল্পে বস্ত্র খাতে হস্তচালিত তাঁত শিল্পের প্রাধান্যও রয়েছে। মূলধন নিবিড় ভারী শিল্পের অভাবে বাংলাদেশের শিল্প খাত তত শক্তিশালী হতে পারেনি। শ্রমনিবিড় বলতে বোঝানো হচ্ছে শ্রমিকের ব্যবহার আমরা এক্ষেত্রে বেশি করছি। বাংলাদেশের শিল্পর শ্রেণীবিভাগ। উৎপন্ন দ্রব্যের প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের শিল্প খাত 3টি ভাগে বিভক্ত। 1. ভোগ্যপণ্যের শিল্প, 2. মধ্যবর্তী পণ্যের শিল্প, 3. মূলধন দ্রব্যের শিল্প। আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব শিল্পনীতি 2010। দেশের শিল্পায়নের গতিকে বেগবান এবং ত্বরান্বিত করার লক্ষ্যে শিল্পনীতি 2010 নামে একটি যুগান্তকারী শিল্পনীতি ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য ছিল উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, নারীদের উৎপাদন প্রক্রিয়ার মূলধারায় নিয়ে আসা, দারিদ্র্য দূরীকরণ, শ্রমঘন শিল্প স্থাপন। শিল্পনীতি 2010 এর আলোকে আমরা বাংলাদেশের শিল্পসমূহকে 9টি ভাগে ভাগ করতে পারি, যথা বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জনের অধিক শ্রমিক নিয়োজিত। সেবা শিল্প। 2 নম্বর অপশন, ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে সেসব প্রতিষ্ঠানের জমি
এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠান 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে। কুটির শিল্প। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10 এর অধিক নয় এরূপ প্রতিষ্ঠান। সংরক্ষিত শিল্প। সরকারি নির্দেশের মাধ্যমে যেসব শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন সেই সব শিল্প স্পর্শকাতরতা বা সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত সেসব শিল্পকে সংরক্ষিত শিল্প হিসেবে চিহ্নিত করা যায়। যেমন সামরিক সরঞ্জাম, অস্ত্র যন্ত্রপাতি, পারমাণবিক শক্তি, সিকিউরিটি, প্রিন্টিং ও টাকশাল, বনায়ন ও সংরক্ষিত বনভূমির সীমানা ইত্যাদি। নিয়ন্ত্রিত শিল্প। প্রাকৃতিক বা খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণকল্পে দেশের স্বার্থে সেবামূলক, বিনোদনমূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণকালে এবং জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির প্রতি হুমকির কারণ হতে পারে বা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরূপ সকল শিল্প সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ সাপেক্ষে বেসরকারি খাতে স্থাপন করা যাবে। সরকার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় বিবেচনা করে এই শিল্পের তালিকা প্রণয়ন করে। তবে বেসরকারি খাতের ফ্লাইওভার, এলিভেটর, এক্সপ্রেসওয়ে, আন্ডারগ্রাউন্ড রেল, মনোরেল, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে উল্লিখিত নিয়ম অনুসরণের মাধ্যমে অনুমোদন নিয়ে এরূপ শিল্প স্থাপন করা হয়ে থাকে। মাঝারি শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে আমরা বুঝে থাকি যাদের কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূলধন প্রতিস্থাপন ব্যয়সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠান 100 থেকে 250 জন শ্রমিকের মধ্যে শ্রমিক নিয়োগ করে থাকে। মাইক্রো শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠান 10 থেকে 24 জনের চেয়েও কম সংখ্যক শ্রমিক কাজ করে থাকে। হাইটেক এবং অগ্রাধিকার শিল্প। হাইটেক শিল্প বলতে জ্ঞান এবং পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব শিল্পকে বোঝানো হচ্ছে। সংরক্ষিত অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত উদীয়মান শিল্পকে বোঝায় যে সমস্ত শিল্পের প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি, আয় বৃদ্ধি সহ দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা, আলোচনার এ পর্যায়ে তোমাদের সামনে উপস্থাপন করব শিল্পনীতি 2016। শিল্পনীতি 2016-র উদ্দেশ্যসমূহ সরকারি ও ব্যক্তি খাতের সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে শিল্প প্রবৃদ্ধি অর্জন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সরকারের সামগ্রিক উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে 2021 সাল নাগাদ জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বিদ্যমান 19% থেকে 35%, শ্রমিকদের শ্রমশক্তির অবদান 18% থেকে 25% উন্নতিকরণ। গ. শিল্পের মাধ্যমে মানসম্পন্ন ও আয়বর্ধক কর্মসংস্থান বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভূমিকা রাখা। বাংলাদেশের শিল্পনীতি 2016 এর উদ্দেশ্যসমূহ, এর আগে আমরা এর লক্ষ্যসমূহ দেখেছি। উদ্দেশ্যসমূহের ভিতর 1 নম্বরে আসবে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে শিল্পায়নের মূল চালিকা হিসেবে বিকশিত করার
সহায়ক পরিবেশ সৃষ্টি, রপ্তানিমুখী শিল্প স্থাপন ও বহুমুখীকরণ, টেকসই পরিবেশ বান্ধব শিল্প উন্নয়ন নিশ্চিতকল্পে উৎসাহ ও সহায়তা প্রদান, এলাকাভিত্তিক কৃষিজ, বনজ, প্রাণীজ, প্রাকৃতিক, সামুদ্রিক ইত্যাদি সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিশেষায়িত শিল্পের উন্নয়ন, শিল্পপণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত উন্নয়ন ও বাজারজাতকরণের সহায়তা বৃদ্ধি, শিল্প খাতে নারী উদ্যোক্তাদের অধিকতর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত এবং আকর্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত এবং কাঠামোগত সুবিধা প্রদান করা। শিল্পনীতি 2016 এর আলোকে আমরা বাংলাদেশের শিল্পকে 12টি ভাগে ভাগ করেছি। তোমরা খেয়াল করে দেখবে শিল্পনীতি 2010 এবং 2012 এর যে বিভাজন, এর ভিতর মোরলেস সবগুলো পয়েন্ট এক। তবে এখানে মূলধন বা শিল্পে শ্রমিকের সংখ্যার কিছু তারতম্য থাকার কারণে এখানে আমরা এটিকে আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আসবে বৃহৎ শিল্প। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক, কিংবা তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ব্যতীত সেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। যে সকল তৈরি পোশাক প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা 1000-এর অধিক, কেবল সেই সকল তৈরি পোশাক শিল্পকে বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত করা হবে। সেবা শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। ক্ষুদ্র শিল্প। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে। সেবা শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানার ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানের 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে। মাঝারি শিল্প বলতে সে সকল শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যাদের ভবন এবং স্থায়ী সম্পদের মূল্য ব্যতি রেখে আমাদের প্রতিস্থাপন ব্যয় 15 কোটি টাকার অধিক এবং 50 কোটি টাকার অধিক নয়, বা 121 থেকে 300 জন শ্রমিক নিয়োজিত রয়েছে। সেবা ক্ষেত্রে এর মূলধনের পরিমাণ হবে 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 51 থেকে 120 জন এর মধ্যে থাকবে। মাইক্রোশিল্প। মাইক্রোশিল্প এর প্রতিষ্ঠানের জমি ও কারখানার ভবন ব্যতি রেখে বা বাদ দিয়ে প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানের 16 থেকে 30 জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক নিয়োজিত রয়েছে। এবং সেবা ক্ষেত্রে প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে কিংবা সর্বোচ্চ 15 জন শ্রমিক নিয়োজিত রয়েছে এমন প্রতিষ্ঠানকে বোঝাবে। কুটির শিল্প। কুটির শিল্প বলতে সেই সকল প্রতিষ্ঠানকে এখানে বোঝাচ্ছে যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানার ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে, কিংবা পারিবারিক সদস্যদের অন্যান্য সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 15 এর অধিক নয়। হস্ত ও কারুশিল্প। হস্ত ও কারুশিল্প বলতে কারুশিল্পীর শৈল্পিক মনন ও শ্রমের ব্যাপক ব্যবহার বা বংশ পরম্পরা প্রাপ্ত মেধা, দক্ষতা ও কলাকৌশলের মাধ্যমে যে সৃজনশীল প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
এবং সময়ের পরিবর্তনশীলতাকে সমন্বয় করে নান্দনিক ও ব্যবহারিক যে পণ্য উৎপাদন করা হয় সেই সকল প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হস্ত ও কারুশিল্প। হাইটেক শিল্প। হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি বা গবেষণা বা উন্নয়ন নির্ভর শিল্পকে বোঝাচ্ছে। সৃজনশীল শিল্প। সৃজনশীল শিল্প বলতে সেই সমস্ত শিল্পকে বোঝায় যা শিল্পের মনন ও উদ্ভাবনী মেধা, দক্ষতা ও কলাকৌশল অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক ও সৃষ্টিশীল পণ্য উৎপাদনে সহায়তা করে। সংরক্ষিত শিল্প। সরকারি নির্দেশের মাধ্যমে যে সকল শিল্পের জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতরতা ও সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত সে সকল শিল্পকেই বোঝানো হয়, যা আমরা শিল্পনীতি 2010-এও আলোচনা করেছি। উচ্চ অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প এবং নিয়ন্ত্রিত শিল্প। উচ্চ অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্পকে এখানে বোঝানো হচ্ছে যে সকল খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। উদাহরণ হিসেবে আমরা এখানে কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাক শিল্প, আইটি বা সফটওয়্যার, চামড়া শিল্প, ঔষধ শিল্প ইত্যাদিকে তুলে ধরতে পারি। অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প সেই সমস্ত শিল্প খাতকে বোঝাচ্ছে যার ক্রমবিকাশ বা ক্রমবর্ধমানভাবে দেশের সামগ্রিক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যেমন প্লাস্টিক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ভেষজ ঔষধ শিল্প, চা শিল্প, হস্ত কারুশিল্প, জুয়েলারি, খেলনা, আসবাবপত্র, সিমেন্ট ইত্যাদি। নিয়ন্ত্রিত শিল্প। প্রাকৃতিক বা খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিষিদ্ধকল্পে সরকারের স্বার্থে সেবামূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত বা ব্যবস্থাপন গ্রহণকল্পে এবং জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির প্রতি হুমকির কারণ হতে পারে বা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে এ ধরনের শিল্প ব্যক্তিগত স্থাপনের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে যে সকল শিল্প স্থাপন করা হচ্ছে তাদেরকে আমরা নিয়ন্ত্রিত শিল্প বলছি। শিল্পনীতি 2010-এও এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আমরা কয়েকটি উদাহরণ দেখব নিয়ন্ত্রিত শিল্পের, যেমন যন্ত্রচালিত ট্রলার যোগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প, বেসরকারি খাতের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রাকৃতিক গ্যাস, কয়লা, কার্গো বা যাত্রী পরিবহনে বিমান, সমুদ্রগামী জাহাজ ইত্যাদি আমরা উদাহরণ হিসেবে এখানে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হলো। এটি সম্পন্ন করে তোমরা যথাসময়ের মধ্যে তোমাদের বিষয় শিক্ষকের কাছে প্রদান করবে। সবাই সাবধানতা অবলম্বন করে নিরাপদ থাকার চেষ্টা করবে, আর অবশ্যই পড়াশোনা করবে মনোযোগ সহকারে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।